অ্যাজুমিং দ্যাট বলা হয়েছে দ্য এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট কেএম এর মান যদি 15% হয় ফর নেক্সট ইয়ার আগামী বছরে, হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ই আর কত হবে ইফ দ্য বিটা কোএফিসিয়েন্ট, বিটার মান যদি একবার রেজ টু 2 এন্ড ফল টু 1, মানে একটা তো বিটার মান আছেই আমাদের অঙ্কে দেওয়া, সেটা হলো 1.5। এই 1.5 দ্বারা তো একবার অঙ্কটা করবোই, সেটা রিকোয়ারমেন্ট প্রথমেই চাইছে। পরে আবার জিজ্ঞেস করছে এই যে 1.5 বাইরা যদি একবার 2 হয়, বিটার মান আরেকবার যদি কইমা 1 হয়, তাহলে আমাদের ইয়ার কত এটা বের করতে বলছে। দ্যাটস মিন এই অঙ্কটা আমরা 3বার করব। এই অঙ্কটা আমরা কয়বার করব? এই অঙ্কটা আমরা, হ্যাঁ, এই অঙ্কটা আমরা 3বার করব। একবার 1.5 দিয়া, একবার 2 দিয়ে, একবার 1 দিয়ে। রাইট রাইট। চলো তাহলে আমরা 30-এর বি ধরে নিলাম এটাকে, তোমরা এভাবে মার্কিং করে নিও। লেখো উইনো ইয়ার সমান আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। আর এফ এর মান আছে হলো 12%, বিটার মান 1.5, আর কে এম কত? কে এম হলো 15%। 15% মাইনাস 12%, 12% প্লাস 15 12 3, 1.5 ইন্টু 3, এটা হলো 4.5%। যোগ করলে 4 আর 12 মানে 16.5%। এ হলো একটা অ্যান্সার। আরো 2বার করতে হবে, জাস্ট বিটাটা চেঞ্জ করে, এখানে একবার বসাইবা হলো 2, আর একবার বসাইবা হলো 1। এখন বাকি দুইটা কি করা লাগবে না আমি সামনের দিকে যাবো গা? এই অঙ্কটা আরো 2বার করবা। একবার এই 1.5 এর জায়গায় 2 বসাইবা, আর একবার 1.5 এর জায়গায় 1 বসাইবা। স্যার আমরা কইরা দিব না। হ্যাঁ, পারবা না তাহলে এই দুইটা আমি না করাই, তাহলে সামনে যাই। ওকে স্যার। আচ্ছা, আমরা এরপরে পরবর্তী অঙ্কে যাচ্ছি। এর পরে যেটা, আচ্ছা আমরা 31টা আগে করে নিই, হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো একটু শেষ করে তারপরে আমি 30 ধরি। 30 আবার অন্য টাইপের অঙ্ক। 31টা করে আমি 30 ধরতেছি। 30, এটা মুছে ফেললাম, এটা আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। 31 নম্বর অঙ্ক, এগুলা শীট থেকে হুবহু পাইবো, বুঝছো? এগুলা ইনশাল্লাহ তোমরা হুবহু কমন পাইবা। দেখো, দ্য ফলোইং ইনফরমেশন রিলেটেড টু প্রাণ কোম্পানি, প্রাণ কোম্পানির তথ্য দেওয়া আছে আর এস ফলোস। রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট অফ রিটার্ন টু এক্সপেক্টেড রেট, এটা বলা হয়েছে 9%, মানে আর এফ এর মান 9%। রিটার্ন অন মার্কেট কে এম এর মান 18%। দ্য ফার্ম বিটা কোএফিসিয়েন্ট 1.5, বিটার মান 1.5। এক্সপেক্টেড ডিভিডেন্ড নেক্সট ইয়ার, আগামী বছরের ডিভিডেন্ডের পরিমাণ হলো 3 টাকা। এই হলো তথ্য দেয়া। পরে আবার কি করছে, রিকোয়ারমেন্ট গ্রোথ রেট দেওয়া আছে 8%। এরপরে 3টা রিকোয়ারমেন্ট চাইছে। 1 নম্বর বলছে ইয়ার ইউজিং সিএপিএম, সিএপিএম মডেল অনুযায়ী ইয়ার বাই করতে বলছে এক্সপেক্টেড রিটার্ন। 2 নম্বর বলছে মার্কেট প্রাইস অফ শেয়ার P0 বাই করতে বলছে, মানে এক একটা শেয়ারের বর্তমান দাম বাই করতে বলছে। 3 নম্বর বলছে ইয়ার, ইয়ার বের করো, মানে 1 নম্বর রিকোয়ারমেন্টকে আবার করতে বলছে ইউজিং দ্য ডিভিডেন্ড গ্রোথ মডেল, তবে ডিভিডেন্ড লভ্যাংশ প্রবৃদ্ধির হার পদ্ধতিতে করতে বলছে। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট, 3 নম্বর রিকোয়ারমেন্ট সেম জিনিস চাইছে, তবে দুইটা দুই মডেলে, একটা সিএপিএম আর একটা হলো ডিভিডেন্ড গ্রোথ মডেল, এই হলো চাইছে। চলো তাহলে 31-এর প্রথমটা আমরা করি, সিএপিএম যেটা। ওইনো ইয়ার সমান আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। আর এফ এর মান 9%, বিটার মান 1.50, কে এম 18% মাইনাস 9%। তাহলে এখানে হলো 9%, আর 1.50 ইন্টু 9, এটারে করলে 9% প্লাস এত পার্সেন্ট, 1.5 ইন্টু 9, এটা হলো 13.5%, যোগ হলো 9, অ্যান্সার হলো 22.5%। রিকোয়ারমেন্ট 1 শেষ। 22.5% হলো রিকোয়ারমেন্ট 1।
এরপরে আমরা দেখব রিকোয়ারমেন্ট 2। রিকোয়ার্ড 2 এ বলছে মার্কেট প্রাইস পার শেয়ার বাই করতে বলছে। এটা যদিও এই চ্যাপ্টার রিলেটেড না, মার্কেট প্রাইসটা, এটা হলো ভ্যালুয়েশন অফ কমন স্টক, এটা আরেকটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে শিখবো। তবে এখানে যেহেতু আছে ছোট করে আমি সূত্রটা লিখবো। অবশ্যই এখন যে সূত্রটা লিখতেছি এটা আমি তোমাদের সূত্রে লিখে দেইনি, কারণ এটা তো এই চ্যাপ্টারের অংশ না, এই কারণে আমি লিখে দেইনি। এটা হলো P0 সমান, সূত্র হলো D1, নিচে হলো K মাইনাস জি, এটা হলো সূত্র। D1 ডিভাইডেড K মাইনাস জি, এটা হলো P0 সূত্র। D1 মানে ডিভিডেন্ড, ডিভিডেন্ড নেক্সট ইয়ার, এটা 3 টাকা দেয়া আছে। এখন কে এর মান কত, এখানে সাইডে লেখা নাও, আর দেখা যাচ্ছে, হ্যাঁ, কে। আর আরেকটা বিষয়, ইয়ার এক কথা, এটা মনে রাখবা। এটা কত আইছে, এই যে 22.5, এই যে 22.5%, যেটা আমাদের এই যে আসছে, এই যে এটার আরেক নামই হলো কে, এটার আরেক নামই হলো কে। তাহলে এটা 22.5 মানে 0.225, আর জি এর মান গ্রথ রেট প্রশ্নে বলে দিছে 0.08। এখন এটার অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কি করব, 3 ভাগ ব্র্যাকেট 0.225 মাইনাস 0.08, ব্র্যাকেট শেষ করলে এটার অ্যান্সার আসে 20.669, আর জি 20.69 কি টাকা। গ্রোথ রেট? হ্যাঁ, জি হলো গ্রথ রেট। আচ্ছা, এই যে সূত্রটা আমি অ্যাপ্লাই করছি না, এটা আসলে একটা মডেল আছে আলাদা, এটাকে আমরা মডেল বলি, যদিও এই চ্যাপ্টারের অংশ না, তাই আমি এটা নিয়ে আলোচনা করতেছি না। মডেল, এটা আমি সামনে আরেকটা চ্যাপ্টারে তোমাদেরকে শেখাবো। আচ্ছা, এই হলো আমাদের মার্কেট প্রাইস বের হয়ে গেছে। এখন আবার 3 নাম্বার রিকোয়ারমেন্ট করতে বলছে। 3 নাম্বার রিকোয়ারমেন্ট। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা কি করব, 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা চাইছে, 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের এরকম বলছে, ইয়ার বাই করো ইউজিং দ্য ডিভিডেন্ড গ্রোথ মডেল, এই মডেল অনুযায়ী ইয়ার বাই করো। তাহলে আমরা লিখব ওই নো ইআর সমান, এটার জন্য সূত্রটা অনেক সহজ, হ্যাঁ, এটা একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাব, D1 নিচে P0 প্লাস জি। এখন D1 কত, টি, আর P0 কত, এই যে P0 বের হয়েছে, হ্যাঁ, এই যে ভদ্রলোক বের হয়েছে 69, আর জি কত, গ্রথ রেট হলো 0.8, ওইটারে ঘুরাই ফুরাই এটা আর কি। তাহলে 3 ভাগ 20.69 প্লাস আপনি 0.08। কি সূত্র দিছিলেন ওইখানে, তাই তো অন্যরকম আছে সূত্রটা। হ্যাঁ, এখানে এফসি ছিল দেখো। হ্যাঁ স্যার, এক্সিস ছিল আবার 100 গুণ হইছে। হ্যাঁ, আমি আমি বলি, ওইটা একটু লিখে বলি। এটা আমি লেখা দিছিলাম এরকম, D1 নিচে হলো P0 মাইনাস এফসি ইন্টু 100 প্লাস জি, এমনি লিখছিলাম, বুঝছো, এভাবে লিখছিলাম না। জি স্যার, এভাবে হ্যাঁ, লিখছি। এটা লিখছিলাম। এখন এটা এখন করতেছি না, এটার কারণ হলো এই এফসি নাই অঙ্কে, বুঝছো, এফসি নাই, তাই আমি এফসি লিখি নাই, ডাইরেক্ট এটা করতেছি। এভাবেও হবে, এভাবে করলেও হবে, এখন এভাবেও করা যাবে। এখন আমি এটা আবার করে দেখাই তোমাকে, এটা আমি একটু ক্যালকুলেশনটা করে নেই। তাহলে এটার অ্যান্সার আসলো 0.2250, এটাকে যদি অর দেই ইন্টু 100, এটাকে দিলে আসে 22.50%, বুঝছো, এই যে দেখো 22.50%, যেটা রিকোয়ারমেন্ট 1-এ হয়েছে। আর তুমি যেটা বললা যে আমি সূত্রটা যেভাবে লিখছি, হ্যাঁ, তুমি ওইভাবে লিখতে পারি, হ্যাঁ আমি এভাবেও লিখতে পারি। দেখো, যে যেভাবে আমি পুরা সূত্রটা লিখছি সেটা এভাবে, D1 P0 মাইনাস এফসি ইন্টু 100 প্লাস জি। চলো এটা দিয়েই করি, দেখো এটার মান 3, এটার মান হলো 20.69, এফসি হলো 0, কারণ আমাদের অঙ্কে এফসি নাই, একটু এদিক দিয়ে করে, এফসি 0 ইন্টু হলো 100 প্লাস জি হলো 8%, করে দেখো অ্যান্সার একই হবে, 3 ভাগ 20.69 ইন্টু 100। এটা করার পরে এটার অ্যান্সার আসে 14.50% প্লাস 8% যোগ 8,
এই যে দেখো অ্যান্সার একই আসছে, দেখছো? এভাবে আসলে এটা আর এটা সেম জিনিসই, জাস্ট নাই দেখে বসাইছে। আর আমি দেখো এখানে 100 দ্বারা লিখছি, এখানে 100 লিখি নাই। দেখো এখানে 100 লিখছি লিখছি দেখা এটার অ্যান্সার আমি পার্সেন্টে বসাইছি, দেখছো? আর এখানে 100 লিখি নাই দেখে এটার অ্যান্সার আমি পয়েন্টে বসাইছি, শেষে যাইয়া অর দিয়ে এটা লিখছি। এটার প্রেজেন্টেশন বা ক্যালকুলেশন তোমার ইচ্ছা, তুমি যেভাবে ভাল লাগে করো। এই 100 দিয়ে গুণ করছে দেখাই প্রথম অংশ, দেখো এই যে পার্সেন্ট 14.5%, আর এটাকে আমি পার্সেন্টের চিহ্ন ব্যবহার করছি, কিন্তু এইখানে আমি আর সেটা ব্যবহার করি নাই, কারণ এটাকে আমি পার্সেন্ট ব্যবহার করি নাই। যদি এটাকে পার্সেন্ট লিখতাম মানে 8%, তাহলে এখানে 100 দ্বারা গুণ করতে হইতো। আশা করি আমি বুঝাইতে পারছি। 31 নম্বর অঙ্কটা শেষ। এরপরে আমরা চলো ফার্স্ট 30-এ যাই। 30-এর এ লিখবো। এটা মনে হয় তুলছো তোমরা, কারো কি তোলা বাকি আছে? না স্যার। হুম, যারা কথা বলো না আমি আশা করি তারা আগে আগে লিখে ফেলো। হ্যাঁ, তোমরা কিন্তু লজ্জা পাইও না, লজ্জা পাওয়ার কিছু নাই। লজ্জা পাইলে এই লজ্জার শাস্তি কিন্তু পরীক্ষার হলে পাইবা, বিশাল লজ্জা। কেন? কলম আছে, কালি আছে, খাতা আছে সামনে, লিখতে পারি না, কারণ আমি অঙ্ক পারি না। এটা একটা বড় সমস্যা। ওই সময় লজ্জাটা বেশি লজ্জা, তা 4 ঘন্টা স্ট্রে করতে হইব। 4 ঘন্টা পরীক্ষার হলে বইয়ে থাকতে হবে, আশেপাশে দেখবা ধুমাইয়া লেখতাছে, 1 ঘন্টার মধ্যে 3টা 4টা পেজ লইয়া লাইছে, তোমার তো খাতাই ভরে না, তখন কিন্তু লজ্জা বেশি লাগবো। তো আমরা লজ্জা না পাইয়া, যেখানে সমস্যা আমাকে আবার বলবা, আমি বারবার সমাধান তোমাদেরকে বুঝাই দিব। আমি 30-এর এ বললাম, হ্যাঁ, প্রথম 30-কে 30-এর এ লিখলাম। এটা থেকে শুরু করি, দেখো কি বলছে। ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ ফাহিম লিমিটেড। ফাহিম লিমিটেডের তথ্য দেওয়া আছে, যেখানে স্টকে স্টক বি, ইয়ার দেওয়া আছে। ইয়ার প্রথমটা হলো 12, পরেরটা হলো 18, মানে পয়েন্টে দেওয়া আছে। এরপরে ওয়েট দেওয়া আছে, ওয়েট হলো 0.40, 0.60, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিগমা দেওয়া আছে 0.06, আর হলো 0.12। এই তথ্যগুলোর উপরে থেকে তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করো, যে অঙ্কে ই আর দেওয়া আছে, আবার সিগমা দেওয়া আছে। এই দুইটা যদি দেওয়া থাকে তখন একটা বিষয় মনে রাখবা, তোমাদের অঙ্কে যদি ইয়ার দেওয়া আছে আবার কোনো কারণে ইয়ার চাইছে, আবার সিগমা দেওয়া আছে আবার কোনো কারণে সিগমা চাইছে, যদি এমন ঘটনা ঘটে যে যেটা দেয়া আছে সেটাই চাইছে, তাহলে বুঝবা কি সেটা ইয়ার পি চাইছে আর সিগমা পি চাইছে। আমি একটা এক্সাম্পল বলি। মনে করো বসুন্ধরা সিটিতে টোটাল যতগুলো দোকান আছে, আমি মনে করি 5,000 দোকান আছে। 5,000 দোকানে প্রত্যেকটা স্টল একটা একটা করে ব্যবসা প্রতিষ্ঠান। আর পুরো বসুন্ধরা মার্কেটটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, পুরো মার্কেটটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। প্রত্যেকটা দোকান রেগুলারলি ইন্ডিভিজুয়াল একটা বিক্রি করে, সেখানে একটা আয় হয় একটা ব্যয় হয়, এটা তার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আয়। আর যদি সামগ্রিক হিসাব করে পুরো মার্কেটটায় দৈনিক কত টাকার বেচা কিনা হয়, এটা হলো সামগ্রিক, মানে উভয় সব মিলে। তাহলে 5,000 দোকানের আলাদা আলাদা রিস্ক, আলাদা আলাদা আয় শনাক্ত করার জন্য প্রত্যেকটা দোকানকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। দোকান নাম্বার এত, দোকান নাম্বার এত, এরকম, যে 1 নম্বর দোকানে আয় এত, ব্যয় এত, 2 নম্বর দোকানে আয় এত, ঝুঁকি এত, এরকম বলবো। আর যদি বলি পুরো মলটা, পুরো বসুন্ধরা সিটি কমপ্লেক্সটাই আয় কত, মানে আজকে কত টাকার বিজনেস করছে বা 1 বছরে কত টাকা কেনা বেচা করে, আর এর ব্যয় কত, রিস্ক কত, ঝুঁকি কেমন, এই পুরো মলটা যদি একত্রে করে তাহলে এটাকে আমরা বলি সিগমা পি অথবা ইআরপি। পুরো মলের আয়কে আমরা বলবো ইআরপি। আবার পুরো মলের ঝুঁকিকে আমরা নির্ধারণ করব সিগমা পি দ্বারা, মানে হলো আদর্শ বিচ্যুতিটা নির্ধারণ করব সিগমা সিগমা পি দ্বারা। তাহলে আমাদের এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে মানে কি, প্রত্যেকটা দোকান আলাদা আলাদা আয় দেওয়া আছে, সিগমা দেওয়া আছে, প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা ঝুঁকি বা আদর্শ ব্যবধান, আদর্শ বিচ্যুতি আলাদা আলাদা বের করে দেওয়া আছে। এর পরেও যদি বলে ইয়ার বাই করো, তাহলে বুঝবা কি জানো, পুরো শপিং মলেরটা বাই করতে বলছে। তখন কি করব, সবগুলো দোকানকে একত্রে যোগ করে একটা গড় বাই করব, যেটাকে আমরা বলবো ইআরপি। আবার সবগুলো দোকানের আদর্শ বিচ্যুতি বের করব, সেটাকে আমরা বলবো সিগমা পি। এটা হলো আমরা এটা বের করব। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি চাইছে দেখো, রিটার্ন অন পোর্টফোলিও। এই রিটার্ন অন পোর্টফোলিও মানেই হলো
এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও বলছে মানে পুরো শপিং মলের, এই জন্য আমাদের ইআরপি চাইছে। তাহলে খেয়াল করো, রিটার্ন অন পোর্টফোলিও মানে ইআরপি চাইছে, আবার রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হলো সিগমা পি চাইছে। তাহলে আমাদের অঙ্কে স্পষ্ট ধারণা হলো যে ইআর দেওয়া আছে, ইআরপি চাইছে, সিগমা দেওয়া আছে, সিগমা পি চাইছে। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এই মানগুলো বসাই। হ্যাঁ, আমি এই অঙ্কটা একটু ডিটেলে করতে চাই, তাই আমি প্রথমে একটু গিভেন দা লিখে নেই। এই যতটুকু গিভেন দা লিখবো পরীক্ষায় এতটুকু দেওয়ার দরকার নাই, এটা স্যারেরটা স্যারে বুঝা লিখবো। ইয়ার এ এটা দেওয়া আছে হলো 12, ইয়ার বি এটা দেওয়া আছে হলো 18, যদি এটা প্রশ্নে দেওয়া আছে, আমি বোঝানোর জন্য একটু লিখতে চাচ্ছি। এরপরে সিগমা এ এটা হলো 0.6, সিগমা বি এটার মান হলো 12, এরপর হলো ডাব্লিউ, ডাব্লিউ এ এটার মান হলো 40, ডাব্লিউ বি এটার মান হলো 60। মনে রাখবা যে আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হলো আর কোরিলেশন, মানে এ আর বি এর মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা লাগবে। আর মনে রাখবা আর এর মান যদি দেয়া না থাকে তাহলে আর এর মান 1 ধরতে হয়। আর এর মান দেয়া না থাকলে আর এর মান কত ধরতে হয়? 1 ধরতে হয়। তাহলে আমি এটা লিখে নিলাম, লেট আর সমান 1। এটা মনে রাখবা সব সময়, আর এর মান দেয়া না থাকলে 1 ধরতে হয়। এটাকে কোরিলেশন বলা হয়। আর কোরিলেশন মানে হলো সহ সম্পর্ক, একটা উপাদানের সাথে আর একটা উপাদানের সম্পর্ক কতটুকু ভালো, একটা দোকানের সাথে আর একটা দোকানের আয়ের সম্পর্কটা কেমন, নেগেটিভ না পজিটিভ, সম্পর্ক নির্ধারণ করা হয় নেগেটিভ পজিটিভ এগুলোর উপরে বেস করে। এটা আর এর মান না থাকলে 1 ধরে নিবা, মনে রাখবা। তবে অনেক সময় অনেকে বলে যে 0 ধরে করব, হ্যাঁ করা যায়, আর এর মান 0 ধরেও অঙ্ক করা যাবে, তবে আর এর মান 1 ধরাটাই হলো আদর্শ। তাহলে 1 ধরে নিব। আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট 1টা আমরা করি। লেখো রিকোয়ারমেন্ট এ, প্রথম রিকোয়ারমেন্ট চাইছে ইআরপি, তাহলে আমরা লিখবো কি জানো? ইআরপি। ইআরপি এটাকে ব্র্যাকেটে আটকাইতে পারো, আটকাইলে আটকাও, না আটকালে না আটকাও, তোমাদের ইচ্ছা। এই যে ইআরপি, সূত্রটা লিখবো, কি করব জানো? এইটা আর এই ভদ্রলোক গুণ করব, আর এইটা আর এই ভদ্রলোক গুণ করব, তাহলে ইআরপি চলে আসবো। তাহলে ইআরপি এর সূত্র একটাই, দেখবা আমি তোমাদের লিখে দিছি, ইআরএ ডাব্লিউ এ প্লাস ইআরবি ডাব্লিউ বি। মান বসাইলে অ্যান্সার এসে পড়বে। এই যে গিভেন দেওয়া আছে এনতে দেখা দেখা বহাই দিবা, 0.12 ইন্টু 0.40 প্লাস 0.18 ইন্টু 0.60। এখন তো বুঝছোই, 0.12 ইন্টু 0.40, এটার অ্যান্সার হলো 0.048 প্লাস 0.18 ইন্টু 0.60, এটার অ্যান্সার হলো 0.108। এখন আমরা যোগ করব 0.104 প্লাস 148 প্লাস 0.108, এটা করার পরে এটার অ্যান্সার আসে 0.156, অর লেখা 100 দ্বারা গুণ করব, গুণ করলে এটার অ্যান্সার আসে 15.6%। 15.6%, এটা হলো আমাদের এই রিকোয়ারমেন্ট 1 এর অ্যান্সার। এতটুকু যদি হয়ে থাকে তাহলে আমরা এই রিকোয়ারমেন্ট 1টা শেষ করতে পারলাম। এখন আমরা যেটা করব রিকোয়ারমেন্ট 2 করব, সেটা বলছে রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে পোর্টফোলিও, তার মানে সিগমা যেহেতু দেওয়া আছে, আবার সিগমা চাইছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা পি চাইছে। তাহলে আমরা এটাকে লিখি রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বি লিখি। চলো রিকোয়ারমেন্ট বি তে আমরা যেটা লিখতে পারি, সিগমা পি। সিগমা পি এর জন্য একটা সূত্র লিখবো, এই সূত্রটা মনে রাখা সহজ, একবার করলে মনে থাকবো। সিগমা এ স্কোয়ার ডাব্লু এ স্কোয়ার প্লাস সিগমা বি স্কোয়ার ডাব্লু বি স্কোয়ার প্লাস 2 গুণন ডাব্লু এ গুণন ডাব্লু বি গুণন সিগমা এ গুণন সিগমা বি গুণন আর। এটা হলো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র।
কি করছে, সিগমা ডাব্লু রে হাফটা খালি গুণ করছে, মাঝখানে এ আর বি যোগ করছে, সিগমা স্কোয়ার এ ডাব্লিউ স্কোয়ার বি প্লাস সিগমা স্কোয়ার বি ডাব্লিউ স্কোয়ার বি প্লাস এই যে সিগমা ডাব্লু সিগমা, এই যে ডাব্লু 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 এ ডাব্লু দিয়ে সিগমা এ সিগমা বি আর। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে কোশ্চেনে যা দেওয়া আছে সেটা দেখা দেখা ছবি মানে তুলে বসায় দিব এখান থেকে। তাহলে সিগমা কত, 0.06 ইন্টু ডাব্লু কত, একবারে লিখে দিলাম, দুইটা যেহেতু গুণের সম্পর্ক, দেখো এটাও গুণের সম্পর্ক এটাও গুণের সম্পর্ক, তাহলে এই দুই ভদ্রলোকরে একসাথে লেখা স্কোয়ার করে দিলাম। তোমার যদি মনে হয় না আমি এটাকে আলাদা স্কোয়ার করবো এটাকে আলাদা স্কোয়ার করবো, তোমার ইচ্ছা, তুমি করতেই পারো। আচ্ছা, এরপরে আমরা বিটা করব। দেখো বিটা কেমনে, এই যে সিগমা, সরি সিগমা বি আর ডাব্লিউ বি, তাহলে আমরা এখানে লিখবো সিগমা বি এর মান হলো 12 ইন্টু 0.60 হোল স্কোয়ার, অর্থাৎ এই দুইটারে গুণ করে স্কোয়ার করে দিছি একবারে, আলাদা আলাদা গুণ করো স্কোয়ার করো বা না করো এটা তোমার ইচ্ছা। তারপরে টু, টু গুণন ডাব্লু, ডাব্লুর মান কত, প্রথমটা 40 পরেরটা 60, তাহলে 0.40 ইন্টু 0.60 ইন্টু 0.06 ইন্টু 0.12 ইন্টু 1, আর এর মান আমরা কত ধরছি, 1 ধরছি। এটা আশা করি বুঝছো যে কই থেকে নিলাম, যে এটুকু বুঝছো এটা বুঝছো। এরপরে ডাব্লু ওয়ান, এই টু হলো সূত্র, এরপর হলো এই ডাব্লু এ ডাব্লু বি, এই যে ডাব্লু এ 0.40 লেখছি 0.40, এবার ডাব্লু বি 0.60, এরপরে সিগমা এ, সিগমা এ হলো 0.06 আর সিগমা বি এর মান হলো 0.12, তাহলে এটা বসাইছি 12 বসাইছি, আর এই যে আর এর মান 1 ধরে নিছি, আর এর মান 1, তাহলে 1 বসাই দিছি এখানে। এখন হাবিটটা গুণ করলে অ্যান্সার আয়া করবো। চলো আমরা এটাকে অ্যান্সার করি, 0.06 ইন্টু 0.40, এটাকে স্কোয়ার করলে, আহা, 0.06 ইন্টু 0.40 এটাকে স্কোয়ার করলে অ্যান্সার আসে 0.000, তিনটা 0576। আচ্ছা, তারপরে আবার এতটুকু করব, 0.12 ইন্টু 0.60 স্কোয়ার, এটা করার পরে এটার অ্যান্সার আসে 0.005184, আর ওই পাশেরটুকু একবারে 2 ইন্টু 0.40 ইন্টু 0.60 ইন্টু 0.06 ইন্টু 0.1012 ইন্টু 1, এটাকে করলে এটার অ্যান্সার আসে 0.003456, 3456। এখন এটার মানটা আমরা বসাই, এটা তিনটা যোগ করে রুট করে দিব, 0.000756 প্লাস 0.005184 প্লাস 0.003456, এটাকে যোগ করার পরে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম করে পাওয়ার আসছে, হ্যাঁ, এগুলো পাওয়ার আসছে, কিন্তু আমি কিন্তু পাওয়ার ভাঙাই নিছি, আর পাওয়ার ভাঙানো তো তোমাদের শিখাইছি, কেউ না পারলে আমারে কিন্তু নক দিও যে স্যার পাওয়ার ভাঙাই না বুঝি নাই। 216। স্যার এখন আমার তিনটা জিরো আসে না, মানে ফার্স্টে স্যার 7.576 আসে। এটা এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বুঝতে পারছি, সামনে জি দেখো স্যার, উপরে, সেভাবে উপরে পাওয়ার আসছে। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি তোমার, এটা আমি বুঝাই দিচ্ছি, আমি এটা একটু শেষ করে নেই, তারপরে এই অংশটা তোমাকে আমি বুঝাই দিতেছি। এখন আমরা কি করব, এটাকে রুট করব, রুট করলে এটার অ্যান্সার রুট 0.009216, এটা রুট করার পরে অ্যান্সার আসছে আরে কালি শেষ হয়ে যাওয়ার সময় পেল না, 0.06 এত ইন্টু 100, এটাকে করলে এটার অ্যান্সার 9.6%, এটার অ্যান্সার 9.6%। এতটুকু উঠাও, আর তোমার যে অংশটায় সমস্যা হয়েছে সম্ভবত ফার্স্ট ক্লাসটা তুমি মিস করছো, তাই এটা হয়েছে। আচ্ছা তাহলে আমি এটা একটু বোঝাই আজকে, আমি পাওয়ার ভাঙানোর সিস্টেমটা একবার তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাই দিতে চাই। তোমার কি যে সমস্যায় ফিল করছো তার কি এই ক্যালকুলেটর দেখো তো, জি স্যার, এই ক্যালকুলেটর। আচ্ছা তোমার এই ক্যালকুলেটর, স্যার তাহলে এটা কি 100 এমএস?
আমার এটা 100 mS, রাইট? স্যার 100, আমারটাও 100 ml। হ্যাঁ জি হ্যাঁ, স্যার সমস্যা এটাই। নেই। 100 mS হোক বা 991 হোক, এনি ক্যালকুলেটর হোক, সেটা এফএক্স হইতে পারে, ইএক্সও হইতে পারে, এফএক্সও হইতে পারে, ইএক্সও হইতে পারে। দেখবা ইএক্স হইলে একরকম ফাংশন, এফএক্স হইলে আরেক রকম ফাংশন। আমি তোমাদেরকে আজকে এই পাওয়ার ভাঙানোর সিস্টেমটা একবারে শেষ করতে চাই, যাতে আর কখনো জিজ্ঞেস করতে হয় না যে পাওয়ার কেমনে ভাঙাবো। আমার শেখানোর পদ্ধতি আছে 4টা, আমি 4টা পদ্ধতি আজকে তোমাদেরকে এটা শিখাইতে চাই। যেমন ও বলছে এটা ওর হয় নাই, তা আমার এটা হয়েছে, এখন আমি কেমনে করছি এটা আমি একটু বলি। দেখো, তোমাদের এই অংশের আনসারটা কি? আমাদের আছে হলো 0.06 ইন্টু 0.40 ইন্টু 0.40 স্কোয়ার। তাহলে আমি যদি ক্যালকুলেটর একটু লিখি, ব্র্যাকেট 0.06, খেয়াল করো সবাই, ইন্টু 0.40, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমার অ্যান্সার ক্যালকুলেটরে আসছে কত জানো? 5.76, আর এখানে -4 আসছে, 04। এখন দেখো ঝর্ণা, যে তোমার যে সমস্যা হয়েছে, তুমি দেখো তোমার অ্যান্সারটা আসলে এরকম আসছে। আবার একবার বলে যে ব্র্যাকেট 0.06 জি স্যার ইন্টু এরকম পয়েন্ট, আসছে। হ্যাঁ, এরকম করার পরে অ্যান্সার তোমার এরকম আসছে। তোমার এইটা ভাঙানোর জন্য যখনই এরকম পাওয়ার আসবে, মানে ইনভার্স, এটাকে আসলে ইনভার্স বলে, এই পাওয়ার বা ইনভার্স যদি কখনো আসে, তখন তোমার ভাঙানোর একটা সহজ পদ্ধতি হলে +1, মানে যে অ্যান্সারটা আসলো তার সাথে +1, 1 যোগ করে দিবা, সমান দিবা। তাহলে আমি কি করলাম, এইটা যে আসলো, আমি আবার একবার বোঝাই, 0.06 ইন্টু 0.40 পাওয়ার, এটা করার পরে পাওয়ার করলাম 0.06 ইন্টু 0.40, এটাকে পাওয়ার করার পরে অ্যান্সার যেটা আসছে এইটা আসছে। এটা আসার পরে আমি লিখছি +1, 1 করার পরে অ্যান্সারটা কেমন আসছে জানো? অ্যান্সারটা আসছে 1.000576, এরকম আসছে অ্যান্সারটা। ক্যালকুলেটর করে দেখো আমার সাথে, এটা আসছে। জি যেহেতু স্যার দেখো এটাই এই আসছে। পাওয়ারটা ভাঙানোর জন্য আমি 1 যোগ করছিল, তাহলে আমি ভদ্রলোকে কমু, আপনি বাদ, তাহলে রইলো কে? 0.000576। দেখো আমি তাই লিখছি। এই একটা পদ্ধতি ভাঙানোর। সেকেন্ড একটা পদ্ধতি দেখো, সেটা কিভাবে? সেটা হইলো, ওই যে এই অংশটা করি আমার সাথে, দেখো, ব্র্যাকেট 0.06 ইন্টু 0.40, ব্র্যাকেট দিয়ে পাওয়ার করলাম, আমার অ্যান্সার তো এটা আসলো। যদি এটা আসে, তাহলে ক্যালকুলেটরে এই শিফট ইএনজি বাটন প্রেস করতে থাকবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই অ্যান্সারটা 0 না হয়, এই শূন্যটা, এই 4টা যতক্ষণ পর্যন্ত 0 না হয়। তাহলে আমি কি করলাম দেখো, শিফট, এই 8-এর উপরে একটা বাটন আছে, শিফট দিয়েছি 8-এর উপরে একটা বাটন ইএনজি, আবার শিফট ইএনজি, দেখবা অ্যান্সার 0 হয়ে পড়ছে। 2বারে আসতে পারে, 3বারে আসতে পারে, 3বারে তো কনফার্ম আসবে, 2বারে বা 3বারে দেখো অ্যান্সারটা 0 0 হয়ে গেছে, তাহলে তোমার আসলে অ্যান্সার এটা চলে আসছে। অর্থাৎ আমি কি করলাম, শিফট, এই মানটা আসার পরে আমি সেকেন্ড মেথডটা হলো SHIFT, শিফট আর ENG, এই বাটনটাকে প্রেস করছি, শিফট বাটন আর ইএনজি বাটন, এটাকে 2বার আর এটাকে 2বার, একবার লিখছি শিফট ইএনজি, আবার শিফট ইএনজি, গেল গা, এটা একটা গেল, এই একটা পদ্ধতি গেল। তাহলে 2টা পদ্ধতি আমরা শিখলাম। 3 নাম্বার স্যার পদ্ধতিটা কি? প্রথমটাতে তো আমার আসলো না, সেম আপনার মতো তো হইলো না। ওয়ান কোনটা? কি আমাকে করতে বলছিলেন, মানে ওয়ানটা কি মাইনাস করতে বললেন নাকি? প্লাস প্লাস প্লাস, তুমি প্লাস মনে হয় করছি তো স্যার, প্লাস করলে তো 0 0 আসে না স্যার। আচ্ছা একটু আমাকে একটু বলে, আমি আবার আমার সাথে একটু মিলাও, ব্র্যাকেট 0.06 ইন্টু 0.40 পাওয়ার দাও, এটা হয়েছে করার স্যার। পরে কি এই অ্যান্সারটা আসছে? এটা আমাকে বলো, স্যার দাঁড়ান, এটা করো। 0.40, 5.76, তারপরে যে উপরে -04 হ্যাঁ চলো আমার সাথে +1 দাও, +1। এবারে সমান দাও। হ্যাঁ দিয়েছি স্যার। এবার স্যার 1.000576। দেখো 1 তুমি এক্সট্রা যোগ করছো না? জি তাহলে এই স্যার। যে ভদ্রলোকরে যারে নিছো, যার সহায়তা নিছো, হ্যারে কইবা আপনি বিদায় হন, তাহলে থাকে কে এটা? হ্যাঁ আচ্ছা। এবার হয়েছে তো? জি স্যার। সেকেন্ড পদ্ধতিটা বুঝছো তো? সেকেন্ড পদ্ধতিটা কেমনে করবা?
সেকেন্ড পদ্ধতি স্যার ওই যে শিফট দিয়ে ইনভার্স ইএনজি যে বলছেন। পর্যন্ত জিরো না ওই পর্যন্ত করব। রাইট, যতবার জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত বসবে। ক্লিয়ার? ইনভার্সের মানটাই আর কি জিরো হইতে হইব না? ইনভার্সের মানটা জিরো হইতে হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা পদ্ধতি। আমার টোটাল 4টা পদ্ধতিতে ভাঙানো যায়। আমি 4টা পদ্ধতি শেখাচ্ছি, আর যাতে জীবনে কোনো জায়গায় না আটকাইতে হয়। এখন দেখো, এটা পদ্ধতি লাস্ট। এরপরে সেকেন্ড আর একটা পদ্ধতি, সেটা কি জানো? ক্যালকুলেটরের মুডটা পরিবর্তন করা। সেটা আমার সাথে সাথে তোমরা ক্যালকুলেটরটা নাও, এই মুডকে 5বার প্রেস করো। মুড দেখো, অন বাটনের সাথে মুড আছে। 1বার, 2বার, 3বার, 4বার, 5বার। 5বার প্রেস করো। 5বার প্রেস স্যার করার পরে ফিক্স ওয়ান ওইটা? ফিক্স, হ্যাঁ ফিক্স সায়েন্স, তারপরে লেখা আছে নরমাল, আছে না নাই? জি স্যার। আচ্ছা, নরমালের নিচে 3 লেখা আছে, দেখো 3। তাহলে 3-এ প্রেস করো। এরপরে শিফট দিয়া 2-এ প্রেস করো। দেখো ক্যালকুলেটর রিসেট হয়ে গেছে। আবার বলে যে পাওয়ার মুড বাটন 1 2 3 4 5 আমি লিখে দেই। দেখো মুড বাটন, MOD, মুড বাটন 5বার টিপবা, তারপরে 3 লিখবা। 5বার 3 লিখা, তারপরে শিফট লিখবা, তারপরে 2 লিখবা, তারপরে সমান দিবা। তাহলে আমি আবার একবার করে দেখাই। 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, তারপরে 3, তারপরে শিফট, তারপরে 2। ক্যালকুলেটরে 0 চলে আসছে। এখন যারা আমার সাথে এটা করছো, এখন এই ক্যালকুলেশনটা আবার করো তো। চলো তো ক্যালকুলেশনটা এখন করি। এটা এটা আমরা আবার করি। ব্র্যাকেট 0.06 ইন্টু 0.40 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও। দেখো তো এখন কি আর পাওয়ার আসছে না রেগুলার মান চলে আসছে? রেগুলার। তাহলে এটার ফাংশনের সমস্যা শেষ, বুঝছো? এখন দেখো, বাকিরা বাকিরা আওয়াজ দাও, তোমরা কি বাকিটা বুঝছো কি না? জি স্যার, বুঝছি, কিন্তু স্যার তাহলে এটা একদম আমি আমার এই নিয়ম আমাদের আরো 3বার দেখাইছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আরো দেখাইছি যাতে আর না হয়। এটা বুঝছো তো? তাহলে ক্যালকুলেটর এভাবে করা যায়। আর লাস্ট আরেকটা নিয়ম, সেটা হলো চাকরির পরীক্ষায় আমরা যেভাবে শিখাই, যারা চাকরিজীবী তাদেরকে আমরা যেভাবে শিখাই, কারণ চাকরির পরীক্ষায় তো আর ক্যালকুলেটর নিতে দিব না, তাহলে বাংলা ভার্সনে করতে করতে হবে। তা আমাদের এই মানটা আসলে কত? -404। তাহলে আমরা কি করবো জানো? চোখ বুজা, যেহেতু 04, 4টা জিরো দিয়ে আলাম, 1 2 3 4, 4টা জিরো। তারপরে এই সংখ্যাটা লিখা দিব 5 7 6। প্রথম জিরোর পরে ফুল স্টপ দিব, কলম চেপটা ধরবো। দেখো অ্যান্সার আয়া পড়ছে। এটা হলো ক্যালকুলেটরের ব্যবহার ছাড়া কেমনে করছে আমার মনে হয় তোমাদের বুঝাইতে পারছি। আবার বলে, এখানে -04, তাই আমি 4টা জিরো দিলাম। তারপরে এই সংখ্যাটা লেখা দিব 5 7 6, আর প্রথম সংখ্যার পর শূন্যর পরে কলম চেপটা ধরুন। তাহলে দেখো তোমার এই অ্যান্সার আয়া পড়ছে। এর বাহিরে আর কোনো পদ্ধতি দুনিয়াতে নাই। এই আমি সব পদ্ধতি শিখাইলাম, এটা শেষ অঙ্ক। আশা করে এরপরে তোমাদের আর এই পাওয়ার ভাঙানো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে পাওয়ার ভাঙানো তোমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, এটা আমাদের শেষ হইল। আর এরপরে আমরা সামনের অঙ্কের দিকে যাব। আচ্ছা, এরপরে আমরা কি আরেকটা অঙ্ক করব আজকে? ধৈর্য আছে তোমাদের না নেক্সট ক্লাসে? আজকে আর না স্যার, 12টা বেজে যেতেছে। হ্যাঁ, কইরা যা আমরা পড়াই শুরু করি দুপুর রাইতে।